নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে কথাবার্তায় আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান আইনজীবী এবং প্রবীণ কংগ্রেস নেতা শ্রী অরুণাভ ঘোষ। অরুণাভদা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার একটা কথা খুব মনে হয় যে আপনার মতো একজন স্পষ্ট বক্তা, পড়াশুনো করা মানুষ, যিনি রিজনস নিয়ে চলেন, তাকে প্রত্যক্ষ রাজনীতিতে আমরা বেশ কিছুদিন ধরে পাচ্ছি না। এর কারণটা কি? আমি কোরিলেট করতে পারি না। আমি যখনই কারোর সঙ্গে মিশি, এটা আমার স্টার্টেড ফ্রম মাই ডেজ ইন সাউথ পয়েন্ট অ্যান্ড প্রেসিডেন্সি কলেজ। আমি যখন প্রেসিডেন্সি কলেজে গেলাম তখন জানি বিরাট ব্যাপার, আমি জানি, কিন্তু গিয়ে দেখলাম যে আমি সবচেয়ে অশিক্ষিত। মানে যখন রিজন বলছে, আর এ তো অন্য কথা বলছে। এই যে ওপেন মাইন্ড, এটা 71 সালের রাজনীতিতে ছিল, 70, 71, 69, যতই নকশাল পিরিয়ডকে গালাগাল দিই, একটা রিজনিংয়ের পিরিয়ড ছিল। হ্যাঁ, সেইটা চলে গেছে। যার জন্য গিয়ে এখন কি বলবো, আমি এটাও দেখেছি, এটাও ঘটনা, যখন আমি মিটিংয়ে যাই, আবার নিজের ঢাক নিজে পোটাচ্ছি না, কি সিপিএম কি কংগ্রেস যাই হোক, যখন যৌথ মিটিং হয় আমাকে লাস্ট স্পিকার দেয়। কারণ আমি বুঝি যে মুহূর্তে আমি মাঝখানে ছেড়ে যাই, লোকজন উঠে চলে যায়, লোকও শুনতে চায়। তাই জন্য কি হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু বি ইন পলিটিক্স উইদাউট বিং বায়াসড। একটা সেখানে যুক্তিতর্ক থাকবে না, সেখানেই রাজনীতি। যুক্তিতর্ক গেলেই তখন হয়ে যাবে। মানে আজকের রাজনীতি যুক্তিহীন, পড়াশোনাহীন। আর পড়াশোনা না হলেই যুক্তি হবে না। যে যত পড়াশোনা হবে তার কিন্তু ডিসেন্ট, যে পড়াশোনা না করে প্লিজ করে তার ডিসেন্ট, DESCENT। আর যে যত পড়াশোনা করবে তার কিন্তু ডিসেন্ট, DISSENT, অন্য ভাবনা আসবে, ভাই এটা কেন, এটা কেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। সৌমক রায়, সৌগত রায়ের ভাই, অসাধারণ পড়াশোনা, অসাধারণ আর্টিস্ট। তো আমায় একটা বই দিয়েছিল প্রথম, বলে এটা মারপিট করে বেড়াস, নকশালা বলতো তখন, গোলাগুলির আমল। তো এটা পর হিস্ট্রি অফ দি অক্টোবর রেভলিউশন। তা আমি পড়ে প্রথমকে জিজ্ঞেস করা হচ্ছে রেভলিউশনটা হলো কোথায়। প্রথম তো 20-25 জনকে 50 জন মিলে জারকে মেরে দিল, জারের পরিবারকে। এটা কুদেতা বলা যায়। 2 হলো, পরের যারা এসেছে তাদের জাস্ট পয়সা দিয়ে বা কিছু দিয়ে কিনে নিয়েছে, মানে গায়ের জোর দেখিয়ে। রেভলিউশনটা হলো কথা, ও বল, আরে বেটা তুই তো অশিক্ষিত, এটা দেখেছিস, আমরা তো দেখিনি, বেশি শিক্ষিত। এই রিজনিংয়ের শুরু। হ্যাঁ, এই আর ও আমায় ধরিয়ে দিয়েছিল বার্টন রাসেলকে। মানে ইটস বেটার টু বি ম্যাড উইথ ট্রুথ দ্যান টু রিমেইন সেন উইথ লাইজ। তাই আমি ওইটা ফেস করে পাগল হয়ে যেতে রাজি আছে। মিথ্যের বেশাদিতে বসে এই করবো না। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আজকের কংগ্রেস, হ্যাঁ, কোথাও গিয়ে রেলেভেন্সের দিক থেকে নেই তো, কোথাও সংগঠনের দিক থেকে কোনো জায়গাতেই তো আপনার সাথে মিল খাওয়ার কথা না। না, যেটা হচ্ছে, কংগ্রেস এমন একটা পার্টি, আমি ছোট একটা ঘটনা বলি। তখন ওই দল, মানে ইলেকশনে হেরে গেলে আপনি অ্যাপিল করলে, পার্লামেন্ট অ্যাসেম্বলি যেখানেই হোক, আইনটা ছিল যে ইয়োর মেম্বারশিপ উইল রিমেন, ওটা ফাইনালি ডিসাইড না হওয়া পর্যন্ত অ্যাপিলটা। তো পার্লামেন্টে ঠিক হলো যে আইন হবে, তখন আইন হলো কংগ্রেসের। তখন মনমোহন সিং কী করবে বলেছে, রাহুল গান্ধী যা তা গালাগাল করে একটা মনমোহন সিংকে চিঠি দিয়েছিল। তা নির্বেদ রায় এবং আমি দুজন মিলে, নির্বেদ রায় ফার্স্ট সিগনেটারি ছিল, লিখলাম রাহুলকে যে তুমি ওর পায়ের যোগ্য নয়, একদম এই ভাষাতে। হি কেম টু ক্যালকাটা, আমি নির্বেদ রায়ের সঙ্গে কথা বলতে চাই। এটা করার পরেই মনমোহন সিংয়ের কাছে ক্ষমাও চেয়ে নিল, বলে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি, ভুল করেছি। এই জিনিসটা কংগ্রেসে আছে। আমি এখানে রাহুল গান্ধীকে গালাগাল করে কংগ্রেসে থাকতে পারবো, কিন্তু অন্য দলে হয় না। মানে মাস্টার অ্যান্ড সার্ভেন্টের ব্যাপারটা চলে আসে। এই যে 29 জন না কতজন রিভোল্ট করলো কংগ্রেসের মধ্যে, করছে তো। এবং কংগ্রেসে যে লোকগুলো, এই যে ওই লোকটাকে নিয়ে কি, ওই অযোধ্যা যে লিখলো যে ভদ্রলোক, সেটা নিয়ে হইচই হচ্ছে, যেটা নিয়ে, হ্যাঁ, এরকম একটা ইন্টেলেকচুয়াল পাওয়া যাবে, চিদম্বরের মতো একটা অত বড় উকিল পাওয়া যাবে, একাধিক, মানে যে কটা লোককে মোটামুটি পড়াশোনা জানা, সবাই না আছে, যেটা অন্য দলের নেই। এই যে ওপেন মাইন্ডেড এতজন শিক্ষিত মানুষ, তারা আলটিমেটলি গিয়ে কিন্তু একটা পরিবারের বাইরে বেরোতে পারছেন না। পরিবার ঠিক না, লোক পাচ্ছি না, ফ্র্যাঙ্কলি বলছি। একজনকে, এখানেও তো রাইভালরির ব্যাপার থাকে, যে ও লোকটা থাকলে আমি থাকবো না, মানে ওকে দেবো না। এটা একটা বেসিক রাইভালরি বা বেসিক, মানে হিংসা ঠিক ওই সেন্সে বলছি, যে জেলাসি, এটা থাকে। এটাও ঘটনা বলছি, রাহুল গান্ধী সম্বন্ধে যা যা বলে হচ্ছে, তারা আজকে সব ঠেলা থুতু চাটছে। আমার মেয়ে প্রথম বলেছিল, কেমব্রিজে পড়তো, আমি পয়সা খরচা করিনি, ও নিজেই স্কলারশিপ নিয়ে গিয়েছিল, ছোটো মেয়ে। তো এমফিল বললো, বাবা এরা বলছে রাহুল গান্ধী আমাদের এমফিল, ইকোনমিক্সের এমফিল।
এবং রাহুল গান্ধী যে সাংবাদিক ফেস করে, কোনো পলিটিশিয়ান এখন ফেস করে না, এক চিদাম্বরম ছাড়া ফেস করে না। এবং ওই তো বলেছিল 27শে জানুয়ারি মনে আছে ডেটটা, যে করোনা আসছে, তখন পাপ্পু চাপ্পু এইসব বলে ওকে করেছিল। আর আরেকটা জিনিস জানবেন, যখনই আমি পাপ্পু ঠাপ্পু লোককে বলবো তখন বুঝবেন তার যুক্তির কাছে দাঁড়াতে পারছি না বলেই পার্সোনাল করে, ও বাটা ল্যাংরা, ও বাটা খোরা, ও বাটা কান্দ, এইগুলো বলি। আলটিমেটলি মানে ওই বয়সে, 50 বছর বয়সে, আরেকটা যে মানে আমি অন্তত আপাতত পলিটিশিয়ান দেখিনি আদার দেন ওই ছেলেটা, ওই সিপিআই করতো, জেএনইউ ছাত্র কানাইয়া কুমার। আমি 50 বছর অত ভালো ছাত্র ওই প্রেজেন্স অফ মাইন্ড দেখিনি। আমি 50 বছর উপর রাজনীতিতে আছি, দেখিনি কলেজ লাইফ থেকেও। আমরা তো খুব কম এরকম বামপন্থী নেতাকে দেখেছি যারা পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসে যোগ দিয়েছেন, ইদানিং তৃণমূলে কেউ কেউ যোগ দিচ্ছেন। তো কানহাইয়ার এই শিফটটা, সেটা আপনি কীভাবে দেখছেন? সেটা ও দেখেছে অল ইন্ডিয়া পার্সপেক্টিভ। সিপিআই যেটা হয়েছে, ইন্টেলেকচুয়াল আছে কিন্তু লড়ার লোক নেই, তাই জন্য কংগ্রেসে এসেছে। এবং ওর কথাবার্তা তো আমার সবচেয়ে মজা লাগছে। একজন বললো, এই রাহুল গান্ধী সম্বন্ধে কিছু বলছেন না? বলো, হুইজ রাহুল গান্ধী? আমরা চেনেই না। তো বললো, আমি অথরিটির এগেনস্টে বলবো। আর রাহুল গান্ধী সম্বন্ধে আরেকটা বলি, সিঙ্গাপুরে একটা সম্মেলন দেখছিলাম, খুব গালাগাল করছে একজন, এই রাহুল গান্ধী, জওহরলাল নেহরু এই করেছে, একজন বাঙালি, সে নাকি বিরাট লিখেছে, ভালো লেখা, ঠিক আছে। আরেকজন আবার জওহরলাল নেহরুর পক্ষে গালাগাল শুরু করলো, পক্ষে, উল্টো দিকে গালাগাল মানে কথা বলছে। তখনও বললো, দেখুন জওহরলাল নেহরু একা দেশ স্বাধীন করেনি, রাহুল বলছে, এত তুলবেন না কাউকে। হি ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল। এবার ওই লোকটাকে বলছে, আচ্ছা আপনি যে ভাষায় আমাকে বললেন, বাঙালি ভদ্রলোকে জিজ্ঞেস করছে, এই ভাষাটা মোদিজিকে গিয়ে বলতে পারবেন? সুযোগই পাবেন না। এই যে উইট, এবং সঙ্গে সঙ্গে ভালো লোকটা চুপ করে গেল। এখন ভারতবর্ষে সত্যি বলছি শিক্ষিত লোকের খুব অভাব হয়ে গেছে, এবং শিক্ষিত যেগুলো আছে রাজনীতি করছে, সিদ্ধারাটা নেই, জমা আছে কোথাও। ওই আপনি যেটা বলছিলেন যে যুক্তির জায়গাটায় না পারলেই তখন পার্সোনাল অ্যাটাকের জায়গায় চলে যায়। আরেকটা ব্যাপার, যুক্তির জায়গা যেখানে থাকে না তখন অথরিটি রেফার করে, বেদে আসে। মেঘনাথ শাহ বলেছিল না যে আমি করলাম বেদে, ভাই কোথায় ডিডাকশনটা একটু বলো তো। আপেল পড়ছে, এ তো বেদে ছিল। আরে বাবা, আপেল পড়ার জন্য নিউটন হয়নি, ওটা ডিডাকশন করে বার করতে হচ্ছে সারা জীবনের। তো আপনি এই যে মাঝে মধ্যেই মমতা ব্যানার্জির ওপর প্রচণ্ড ক্ষেপে যান এবং যেগুলো বলেন সেগুলো প্রায় ডাইরেক্ট আক্রমণ, তো সেটাও কি তখন ওর সাথে যুক্তিতে পারেন না? বলি না, যুক্তি পারি না। আমি যেটা বলি যুক্তির কথা, মমতার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত গণ্ডগোল নেই, এবং শি ইজ ভেরি গুড ওয়েন ইউ আর হ্যাভ আ পার্সন টু পার্সন কথাবার্তা, শি ইজ ভেরি গুড, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যেটা হয়, শি সাফার্স ফ্রম আনসার্টেনিটি, মানে কী বলবো, ইনসিকিউরিটি, কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি আছে। খুব নিচে থেকে ওঠা তো লড়াই করাটা, একটা ইনসিকিউরিটি আছে, যার জন্য ও কিন্তু দলের কাউকে বিশ্বাস করে না। আমার সঙ্গে লাগলো তো অন্য ব্যাপার নিয়ে, সল্টলেকে তখন দিলীপ গুপ্ত চেয়ারম্যান, দিলীপ গুপ্তর থাকে আমার কংগ্রেস কাউন্সিলররা দুটোই লিখে তো, নো অবজেকশন আর অবজেকশন, একটা বাড়ি তৈরি করলে যে মুহূর্তে একতলা ছাদ দিচ্ছে অমনি আমার কাউন্সিলররা গিয়ে হাজির, এই এটা এখানে তো বাড়ি হস্তান্তর করা যায় না, এই হবে না, সে প্রমাণ করার চেষ্টা করছে হবে না, তখন সে বাড়ি কমপ্লিট করার জন্য 1 লাখ 2 লাখ দিয়ে দিত। মমতা এটা বলেছিল, তো যাদের নামে বললো তাদের নামেই পরে গিয়ে বললাম, দোকান করেছে নতুন, ময়লা ফেলে দিল, 2 লাখ টাকা চাই, দিস ওয়াজ কমন। মমতাকে বললাম, মমতা যাই হোক, যখন আমি এই নিয়ে বলছি, পিকুলিয়ার হলো দিলীপ গুপ্তকে কিন্তু সিপিএম নমিনেশনটা দিল না পরের বার। দিলীপ গুপ্ত কিন্তু চোর ছিলেন না, এই কংগ্রেসের ইয়েতে এদের হেল্প করতে, হ্যাঁ ঠিক আছে চলে যাও। আমার ডিসি পালের ছেলে প্রশান্ত পাল মারা গেছেন, সে বলেছিলেন, অরুণাবদা সিপিএমকে আমরা 15 থেকে 30 হাজার টাকা বছরে দিই চাঁদা, কিন্তু আপনার দলের এমএলএ কাউন্সিলর বা এদের 1.5 লাখ 2 লাখ করে দিতে হয়, জমি বাড়ি তৈরি করতে গেলে মাপ নিয়ে ফিতে নিয়ে যায়। এইটা নিয়ে প্রথম মমতার সঙ্গে আমার, তখন মমতা বলল, আপনি সল্টলেক নিয়ে মাথা কাঁপাবেন না, আপনি দমদমের এমএলএ, দমদমে থাকুন। আর দমদমে আমি যতদিন ছিলাম চুরি চামারি করতো না কেউ না, এবং রিয়েলি 2001-এর আমি তৃণমূলের ছেলেদের দেখি, যেরকম ডেডিকেটেড ছেলে দেখা যায় না, তারা কেউ পয়সা নিত না। এখন জাস্ট হয়ে গেছে, আপনি একটা লোক মেনশন করতে পারবেন না যে চোর না, মানে তার অ্যাসেট যদি দেখেন। আমার বাড়িতে সব আসতো পেজেরো গাড়ি নিয়ে আসছে, বললো কী রে পেজেরো টাকা, বললো এটা কী গাড়ি, বললো পেজেরো আছে। তারপরে 1000 কোটি টাকার বন্ধু মালিক, তার একখানা 2টো পেজেরো আছে সোজা, তার ওটা তো সোজা হয় পেজেরো, এরকম ব্যাকা টাকা।
বললো ওটা হলো এমনি পেজেরো, আর এটা হলো পেজেরো স্পোর্টস পাজেরো। তো ওটার দাম 22 লাখ, এটার দাম 28 লাখ। তাই বললাম পেরি কোথা থেকে? বললো গুরু জিজ্ঞেস করো না। ভাই এ ব্যাপারে গুরু বানাস না, আর যাতে গুরু বানায় এতে গুরু বানাস না। আই হ্যাভ সিন দিস পিপল, মানে যাদের দেখেছি একসময় লড়াই করার, কি লড়াই, একদম চোর হয়ে গেছে। আমি টেলিভিশনে বলছি। এই যে সময়টা আপনি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, আর তার আগেও কংগ্রেসে আপনি দেখেছেন, আর এখনকার মমতা ব্যানার্জি, ফারাক কি পান? ফারাক হলো, একটা হলো তখনও ছিল যে তখন মমতা ব্যানার্জি, আমরা তো একই সঙ্গে পার্টিটা ওপেন করেছিলাম, তখন রঞ্জিত পাজা ছিল, বেস্ট লোকদের এনেছিল, রঞ্জিত পাজা, ডক্টর বিক্রম সরকার, নীতিশ সেনগুপ্ত, বেস্ট লোক। নির্বেদ ছিল, আমি ছিলাম, কল্যাণ ছিল, কল্যাণ এখন আউট হয়ে গেছে মোটামুটি। তখন একটা যে কোনো কারণেও মানে সবাইকে একটু কথা শুনতো। আমি একটা ছোটো ঘটনা বলি, হকার নিয়ে খুব লড়াই হচ্ছে, হকার উচ্ছেদ সুভাষ চক্রবর্তী করবে, অপারেশন সানশাইন নাকি। তো মমতা তখন গড়িয়াহাটে বসে অবস্থান করছে, আমি মামলা করতাম। ওই অজিত পাজাকে বলো, অজিত দা আজকে সিনিয়র, ঠিক আছে। আমরা একদম লোয়ার লেভেল থেকে উকিল, তো আমি বুঝি কোথায় বদমাইশিটা করবে গভর্নমেন্ট। অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত আর বলাই রায় তারপর গেল, গিয়ে বললো যে আমরা নোটিশ ছাড়া করবো না, নোটিশের উত্তর দেবারও সুযোগ দেবো। হঠাৎ আমি তো জানি এটা তো হারা মামলাটা, ও নোটিশ দেবে, উত্তর দেবে, বলো ডিসস্যাটিসফাইড বলে উড়িয়ে দেবে ভাঙা। আর কোথায় দেবে নোবডি উইল নো। 4 জনকে সাক্ষী রেখে একটা নোটিশ গাছের তলে টাঙিয়ে দিল, ফটো তুলে রাখলো। সন্ধ্যে 6টার সময় মমতা আমায় ফোন করলো, কনগ্রাচুলেশন অরুণাবদা। কিসের? হলো এই মামলাটা জিতেছে। না মমতা, আমরা মামলাটা কিন্তু হেরে গেছি, সেই সেন্সে জিতেছি কাগজে কলমে, কিন্তু হেরে গেছি। আর তুমি দুম করে কিছু বলে দিয়েছো? বলে হ্যাঁ আমি তো বলে দিয়েছি, অজিতদা বলেছে। যাই হোক, আবার রাত 8টায় ফোন, বললো না অজিতদা ঠিক বলেছে। ঠিক আছে, ভালো। এবং আমি শুধু ওকে অনুরোধ করলাম, তুমি কিন্তু গড়িয়াহাট ছেড়ে যেও না। অজিত পাজা বললো ডোন্ট ওয়ারি, তুমি চলে যাও, অসুবিধে নেই, কোর্টের অর্ডার হয়ে গেছে। যেদিন গেল রাত্রেবেলা ধুলিস্বাৎ করে দিল কলেজ, হাতিবাগান গড়িয়াহাট যা হয়। তারপর মমতার সঙ্গে তো অজিত পাজার একদম আদায় কাজ কলায় লেগে গেল, একদম পার্টি থেকে। তখন এইটা রাত্রেবেলা কিন্তু মমতা, এখন কি জানি না, শুনতো কি করব দাদা, আমায় দাদা ডাকতো, ওরা বোধা কী করবো, এটা ছিল। এখন যেটা হচ্ছে, কোথাও একখানা ইনফরমেশনের একটু অভাব মনে হয় আমার, মনে হয় যেটা বলছে সেটা একটু অ্যাম্বিশাস হয়ে যাচ্ছে। যেটা আগে মমতা চিরকালই ভয়ানক অ্যাম্বিশাস, যেটা মমতার বেসিক ক্যারেক্টার হলো যে সেই জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি, কেশিয়াস জুলিয়াস সিজার সম্বন্ধে বলছে ব্রুটাসকে, যে লোলিনেস ইজ ইয়াং অ্যাম্বিশনস ল্যাডার। এবং আমি ওটা অ্যাড করি যে ওয়ের আপ অন দ্য ক্লাইম্বার ক্লাইম্বস উইথ দি ল্যাডার, বাই দি ল্যাডার অ্যান্ড থ্রোজ ইট অ্যাওয়ে। এটা কিন্তু মমতার এখন বেসিক জায়গার ক্যারেক্টারটা হয়ে গেছে। কোনো পুরনো লোক নেই দলে, যেটা আগে ছিল না। আগে যে লড়তো, কিন্তু একটা জিনিস বুঝতাম, কোথায় একটা কমপ্লেক্স থাকতো। এই রজপাল সিং হলো দারুণ, তারপরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো জায়গা একটা, আর এরাও লোভী লোক, একটা পেলে হলো। তখন কিন্তু জিজ্ঞাসা করতো, এখন বোধহয় কাউকে জিজ্ঞেস করে না। এই যে মানে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এত সংখ্যাগরিষ্ঠতায় জিতবে, এটা বিধানসভাতে হয়তো তৃণমূলও এতটা ভেবেছিল হয়তো। এবং একইভাবে ধরুন কলকাতা পুরসভাও, এই যে এই ম্যান্ডেটটা, এটা তো মানুষই দিচ্ছেন। তারপরে মানুষ বিশ্বাস করছেন এই মুহূর্তে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। হ্যাঁ, সেটা দেখো, দুটো জিনিস আছে, খারাপেরও তো বিকল্প থাকে না। যদি বিকল্প না থাকে, সিপিএম 34 বছর শাসন করেছে তাই বলে আমায় ক্ষিতি গোস্বামী বলতো, যতদিন মমতা তোমাদের দলে আছে আমরা নিশ্চিন্ত, আমরা ক্ষমতায় আছি। নেগেটিভ। এখন কি হবে, পাওয়ার অনেকটা সহায় করে দেয়, মানে ইমেজ তৈরিতে, সেটা মমতার হয়েছে। বিকল্প না, যেদিন পড়বে সেদিন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কারণ এই যে আশেপাশের লোকগুলো, এইগুলো কিন্তু ক্ষমতা দেখে সঙ্গে আছে। সামান্য বিজেপি একটু টোকা মারতেই যে ভেলাটে উল্টি খাবার মানে ঢেউ উঠলো, সেটা তো। এবং এই যে ইমোশনে বলে দিল নন্দীগ্রাম থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে তো সেই ফেরত আসতে হলো। এইটা যে বলার যে ভাই দাঁড়িও না, মমতা দাঁড়াস না, এটা করিস না, এটা বলার লোক নেই।
আপনারা এইভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন কি করে? দেখো, অপ্রাসঙ্গিক কংগ্রেস এই লোকসভায় কালকেই প্রাসঙ্গিক হবে। বিজেপি তো অপ্রাসঙ্গিক ছিল, বিজেপি প্রাসঙ্গিক হলো কি করে? বিকজ অফ পাওয়ার। আর পাওয়ার এমন একটা জিনিস, পলিটিক্সে পাওয়ার না থাকলে লোকে আসে না, সিম্পল অ্যাজ দ্যাট। পাওয়ার, হ্যাঁ, যে মানে উইচ ডিটারমিনস এভরিথিং, পাওয়ার। এখানে প্রাসঙ্গিকতায় ফেরাটা মানে খুব শক্ত। 34 বছরটা যদি ধরে নিই, হ্যাঁ। তাহলে 45 বছর হতে চলল, হ্যাঁ। 44-45 বছর হতে চলল। তো এই এতটা সময় আপনাদের কিন্তু মানুষ রিজেক্টই করে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে ফেরার তো কোনো না, দেখো কখন কে ফেরে ভাই বলা যায় না, কখন কিভাবে ফিরবে নোবডি ক্যান সে। বিজেপি তো 2খানা সিট পেয়েছিল 84 সালে, 2খানা। অটল বিহারী বাজপেয়ী থেকে সবাই হেরে গেছিল। কখন কোথায় কি আসে বলা যায় না, বলা যায় না। তবে কংগ্রেস, একটা জিনিস আমি বলবো, একটা অ্যাডমায়ার করার মতো, কোনো ভবিষ্যৎ না দেখেও তুমি পাড়ায় পাড়ায় কিন্তু কংগ্রেস লোক পাবে, একটু বয়স্ক লোক, ছেলেরাও আছে, কিছু ছেলে আছে। কিন্তু কাল যদি তৃণমূলটা হেরে যায় তাহলে লোক পাবে না, কেন কংগ্রেসের ছেলেরা হেরে হেরে অভ্যস্ত হয়ে গেছে, যে তার মুখ দেখেনি। এই লিডারশিপ দিয়ে আপনি মনে করছেন যে ঘুরে দাঁড়ানো সম্ভব? আমি বলছি না তো, ঘুরে দাঁড়ানো দিল্লির জন্য সম্ভব, আর যা হবে দিল্লির জন্য, রাজ্যে কোনো সম্ভাবনা নেই। না। তা সেটা যদি না রাজ্যে হয়, হবে না কেন বলছি, তাহলে আমি দাঁড়িয়েছিলাম এখানে, আমায় তো হারালো, সে বলা উচিত না নিজের কথা। 6000 ব্যালট বাক্স পাওয়া গেল ড্রেনে। এই কাদিয়ান বলে একটা লোক ছিল, যে 1,63,000 ভোটে উদয়নকে জেতায়, সে এখানে চার্জে ছিল। সে 21,000 ভোট ওই এলাকায় করেছিল, ওই লেক টাউনের পাশে যেটা শ্রীভূমি, এখানে। পরে দেখা গেল 21,000 ভোট ক্যান্সেল করলো, পরের এসে পার্লামেন্টের দেখা গেল 19,000 ভোটে এই সেক্টরে হেরে গেছে, শুধু 19,000 এই বিধাননগরে। এগুলো আছে। এবার তুমি কি, যদি তুমি মনে করো, ধরো আমি মুসলিম এরিয়ায় একটাও ভোট পাইনি, কারণ হলো রাজবব্বর এলো, বিশাল ভিড়, বিরাট ভিড়। রাজবব্বর আমায় বললো চলো মসজিদে যাবো। আমি বললো ভাই, আমি মন্দিরও যাই না, মসজিদও যাবো না, সিম্পল অ্যাজ দ্যাট। ওই ভগবানের কাছে ভিক্ষে করবো, আই ডোন্ট বিলিভ ইন এনি এক্সট্রাঅর্ডিনারি ফোর্স, ভাই নিজের যাইনি, হেরেছি, ঠিক আছে, নাথিং রং। কিন্তু এই ব্যাপারটা তো ইদানিং কংগ্রেস লিডারশিপের মধ্যেও দেখা যাচ্ছে, নিয়মিত গিয়ে পুজো দিতে চলে যাচ্ছে। তাই তো বলছি, এই জায়গাটা চলে যাচ্ছে। সেটা ইন্দিরা গান্ধীরও ছিল, এই যেটা বাংলায় বলি এই ঢপবাজি, যেটা ঢপ, সেটা ইন্দিরা গান্ধীরও ছিল। যে স্টেটে যাচ্ছে সেই স্টেটে, যেটা মোদির হয়েছে, এক টুপি, গঙ্গায় 5 বার স্নান করে ফেললো, 4 রকম ড্রেস, এটা আছে, যেটা জওয়াহরলাল নেহরুর মধ্যে ছিল না। এই শিলিগুড়ি পুরভোটটা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল যে জোট হচ্ছে না, কিন্তু তার আগে পর্যন্ত, এবং আমি জানি এর পরেও বা অন্য জায়গাগুলোতেও, এটা অদ্ভুত একটা জিনিস আপনারা তৈরি করে রেখে দিয়েছেন, এই যে বাম কংগ্রেস একটা জোট, কখন সেটা সমঝোতা, কখন জোট, কখন সেটা গজিয়ে ওঠে, কখন ডিমিনিশড হয়। এটা কেন? মানে আপনাদের নিজেদের অস্তিত্বের উপর কোনো ভরসাই নেই? আমি বিশ্বাস করি বাম কংগ্রেস জোটটা হওয়া উচিত। আমি ছোট ঘটনা বলি, একটা ছোট গল্প, যদি তেলে জলে মিশ খায়। আমি আসছি, এইটাই বলছি। ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছে মহাভারতের, অর্জুন যুধিষ্ঠির সব বসে। ভীষ্ম বলছে, দেখো রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা মিত্র কিছু নেই। বলে যেমন? বলে একটা গাছে মুশিক থাকতো, লোমস, মানে বিড়াল টাইপের, আর তলায় থাকতো মুশিক, ইঁদুর। পরস্পরের শত্রু সম্পর্ক, এবং খাদ্য এবং খাদকের সম্পর্ক। তা একদিন নেমেছে, লোমস গেছে আটকে ওই ব্যাধের, মানে ওই এটা কি বলে, ট্র্যাপে, হ্যাঁ, ফাঁদে। তো বলছে, হে মুশিক, আমায় মুক্ত করো, আমি তোমায় চিরকাল প্রোটেক্ট করবো। বললো না। মুশিক বলে, না, তোমার ভাই মরে গেলে আমি ফ্রি। ইন দ্য মিন টাইম চিল একটা, সে এতদিন এই লোমসের ভয় নামতো না, এবার সে একদম ধরতে এসেছে। তখন মুশিক বললো, ভাই তুমি আমায় বাঁচাও, তাহলে আমি দেখছি। বলে ওর বুকের তলায় ঢুকে গেল, লোমসের বুকের তলায়, ও উড়ে চলে গেল চিল। এবার ভোরবেলা ব্যাধেরা আসছে, বলো কি হলো, ছাড়াও, আমাকে ছাড়াও। মুশিককে বলছে, মুশিক বলছে, যথাসময়, আমি নয়, অকৃতজ্ঞ নেই, আমি ছাড়াবো। ঠিক যখন কাছাকাছি এসে গেল, কেটে দিল, উঠে গেল গাছে মুশিক,
এই লোমশ মুশিক। তখন এবার লোমশ বলছে, হে মুশিক, তুমি আমার প্রাণদাতা, আজ থেকে তুমি আমার বন্ধু। বললো, না, সময় আমাদের কাছে নিয়ে এসেছিল, সময় বলবান, তুমি আমাকে মিত্র বলতে পারো, কিন্তু তোমার তো যারা জ্ঞাতি আছে যারা, বা যারা ছেলে পেয়েরে, তারা তো আমাকে খাদ্য হিসেবেই দেখবে। কিন্তু যদি আমার প্রতি কৃতজ্ঞতা দেখাও, তাহলে পিছন থেকে কোনোদিন আক্রমণ করো না। কারণ বিশ্ব বলছে যে সময় বলবান রাজনীতিতে। হিটলার স্ট্যালিন তো চুক্তি হয়েছিল, চিয়াং কাইশেক মাও সেতুং তো চুক্তি হয়েছিল, পরস্পর চরম বিরোধী। ইন্দিরা গান্ধী, এই বাজপেয়ী আর জ্যোতি বসু চুক্তি হয়েছিল, ছিল তো তারা। সময় বলবান। এখন আমি যেটা মনে করি, সমস্ত পলিটিক্যাল মাইন্ডেড যারা ফ্রি মাইন্ডেড, মানে ডেমোক্রেসিতে বিশ্বাসী, তাদের একটা জায়গায় আসা উচিত। পরে যা ইচ্ছে করব, একটা জায়গায় আসা উচিত। এটা প্রেসেরও তাই অবস্থা। যে কোনো মানে আজকে তুমি বলো, ভারতবর্ষের শ্রেষ্ঠ 14 জন ইন্টেলেকচুয়াল জেলে বসে আছে ভীম কোরাগাঁও কেসে, এবং আমাদের আইনটা এমন করেছে 7 বছরের আগে তুমি ছাড়া পাবে না। পশ্চিমবঙ্গে সেদিন একদম দেখলাম কাগজের নকশালবন্দি, সে গলায় দড়ি দিতে গেছে, 12 বছর জেলে উইদাউট ট্রায়াল। আজকেও দেখলাম প্রেসিডেন্সি জেল থেকে তাদের ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে নকশাল, 10 বছর। আমি তো জজেদের সামনেই বলি, তোমাদের তো জুতো মারা উচিত, ইউ আর ইম্পর্টেন্ট, কিছু করার নেই। তো এইটা নিয়ে সবার এক জায়গায় আসা উচিত। সেখানে এখানেও বিজেপির লোক অনেকে ঢুকে আছে, জানে না লোকে, 4-5 জন ওখানে তো আছেই। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের লোক আছে। এই যে কাপ্পান্না কি লোকটা গেছে ওই রেপের ব্যাপারে কাভার করতে, একজন সাংবাদিক, 2 বছর জেলে উইদাউট ট্রায়াল। তো এই জায়গাটা এসে গেছে। কিন্তু যেটা কংগ্রেসের চিরকালীন একটা ক্যারেক্টার ছিল, এবং যেটা তাদের ভোট ব্যাংকও ছিল সেই অর্থে ক্যারেক্টারের জন্যে, যে একটা ধর্মনিরপেক্ষ চেহারা, এবং যার জন্য সংখ্যালঘুরা চিরকাল কংগ্রেসের ওপর ভরসা করে এসছে। এবার এই ভোটে দেখা গেল যে একটা অদ্ভুত আরেকটা জোট, ত্রিমুখী জোট, সেখানে আইএসএফ এসে গেল। কোথাও গিয়ে আপনাদের এমনিতে তো আপনাদের যে সংগঠন বা ক্যারেক্টার বা আপনাদের ইমেজ, সেটা তো অনেকটাই নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। তার সঙ্গে যেটা বেঁচে ছিল সেটাও কি নষ্ট হলো? আইএসআইটা নিয়ে এসছে মানে সিপিএম এর একটা সেকশন। বললাম, নাথিং সাকসিড লাইক সাকসেস, নাথিং ফিলস লাইক ফেলিওর। এই আইএসআই যদি 40টা আইএসএফ, আমি নামও জানি না, ওরা যদি 40-50টা সিট থাকতো, তাহলে এই কথাটা হতো না। আজকে মমতা ব্যানার্জি, আমি গালাগাল করি ওই সেন, আমি কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল ব্যাপার বলি। মাথায় ঘোমটা পড়ছে, ওটা কেমন মুসলমান হয়ে গেল, হিন্দু হয়ে গেল, এর কাছে চলে গেল, কপিল আশ্রমে চলে গেল। এটা কেন? কেন লোকে ধর্মের প্রতি একটা চোখ বুজে আস্থা, সেইটা ব্যবহার করতে গেল। মুসলমানদের যদি পাওয়া যায়, তাই সিপিএম সেলিম ভাবলো যে পাওয়া যেতে পারে, তাই গেল। আমাদেরও ছিল না, কিন্তু যাই হোক, একসঙ্গে আছে, মেনে নিতে হবে। মানে মানসিকভাবে কি এখনো একসঙ্গে আছেন? কাদের সঙ্গে? এই আইএসএফ এর সঙ্গে? না, আমি কখনো নই, আমি ব্যক্তিগতভাবে কখনো নই। এই শিলিগুড়িতে একটা মডেল তৈরি হয়েছিল, শিলিগুড়ি মডেল, যেখানে তৃণমূল স্তরে সবাই একজোট হয়ে, বিরোধীরা হয়ে একটা জিতে এসেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই জায়গা থেকে এবারও অশোক ভট্টাচার্য শুরুতে একটা ওরকমই আশা প্রকাশ করেছিলেন যে কংগ্রেসের সাথে হাত ধরবেন, একটা জোট হবে, ইস্যু ভিত্তিক জোট হোক বা যাই হোক আর কি। তো সেটা মোটামুটি অফিসিয়ালি দুদলই খণ্ডন করে দিল। এটা আপনাদের পক্ষে কতটা ভালো? বা দেখো, ভালো খারাপ বলছি না, জনগণ কোন দিকে ভোট দেয় নোবডি নোজ। ফুলন দেবীকেও তো জনগণ জিতিয়েছিল। এখন সিপিএমেরও ব্যাপার দাঁড়িয়েছে, কংগ্রেস ছাড়া আমরা কতটা এগোতে পারি দেখি। আর কংগ্রেসের ছেলেদেরও দেখছি, দেখানো যাক না কী হবে, কম ভোট পাবো, অস্তিত্ব তো যাবে না, আছি। কিন্তু আমি এর বিরুদ্ধে। আমি চাই দুদল, এসইউসি সমেত যত পার্টি আছে, দোজ হু আর নট ইন পাওয়ার, একটা জায়গায় আসা দরকার। তারপর যে নিজেরা লড়াই করে নেবে। আমি ওই বিশ্বের কথা সবসময় মনে রাখি, সময় বলবান, ইউ হ্যাভ টু ফাইট ইট আউট। এটা সবচেয়ে খারাপ হলো, পড়াশোনার ব্যাপারটা চলে গেছে, একদম চলে গেছে। কি বিজেপি, কি কংগ্রেসের তাও কিছু লোক আছে, বয়স্ক লোক। তো তৃণমূলের সৌগত রায়েরা ব্যাক বেঞ্চার। খারাপ লাগে। সৌগতদাকে আমি বলেছিলাম, আমি তো দেখেছি ওনার ইন্টেলেকচুয়াল অ্যাসেম্বলিতে বক্তব্য, তখন আমিও এমএলএ। সৌগত রায় বলছে, নট দ্যাট আই লাভড
সিজার লেস বাট আই লাভ রোম মোর, সিজারের খুনটাকে জাস্টিফাই করছে, বুদ্ধবাবুকে বলছে। এই কথা শোনা যায় আজকাল। আমি সৌগতকে বললাম একটা বই লিখুন, 4 লাইন হলো আমরা ওটা বাইবেল করে পড়বো, সময় নেই, সময় নেই। কেন একটা কি এটা সেলামের না, সেলামের পাওয়ার একটা নেশা আছে। আমি যখন বারের প্রেসিডেন্ট হলাম এবার, পুলিশ এসে বললো যে আপনার 2টো বডিগার্ড দেওয়া হবে। তা আমি তো বডিগার্ড তো আমি কোথায় যাই সেটাই খবর নিয়ে মিনিস্ট্রিকে দেবে, কিন্তু কোথাও একখানই আছে যে একটু সেলাম করলো লোকে, মানে পুলিশ, সেটা ব্যাপার। কারণ এমনি লোকে রাজনীতিবিদদের একটু অন্য চোখে দেখে, এখন পট করে অনেস্ট কাউকে আমাদের। আর সেই জায়গায় একটু অস্বস্তি লাগে না যে আজকে যে সময় থেকে আপনি রাজনীতি করেছেন বা যেরকম মানসিকতায় করেছেন, তার সঙ্গে আজকে লোকে যে চোখে রাজনীতিকদের দেখে? আমার নিজের বউ বলছি তো, আমার বউ যাচ্ছে গাড়ি না, আমি গাড়ি চালাতাম সারা সব জায়গায় ঘুরতাম বউ পাশে নিয়ে, মেয়েরাও আছে। তা বললো তুমি ওই অ্যাসেম্বলির ওই এটা ছাপটা তোলো তো। কেন? হলো পার্কিংয়ের সুবিধায় হাইকোর্টে বা এখানে, তুমি কিন্তু কাউকে বলবে না তুমি এমএলএ, কেন ওই ওই যে এগুলোই ওই কী বলে রাস্তায় যে চেকপোস্টগুলো আছে, কী বলে এগুলো, টাকা নেয় যারা আর কি, হ্যাঁ, টোল ট্যাক্স। টোল ট্যাক্স। তাহলে আমি টাকা দিচ্ছি, ওরা দেখে চেনা বলি, এই কী ওরা বলে আপনি, আর না না টাকা নেওয়ার বউ আছে আমায় পিটিয়ে দেবে। বউয়ের বললো এমএলএ মাত্রই ভাবে সাম ওয়ে অর দি আদার দেয়ার মাস্ট বি ডিসঅনেস্টি অ্যাটাচ টু হিম। আমি তোমায় ছোট ঘটনা বলি, 2টো ছোট ঘটনা। জেল থেকে 7 দিনের জেল হলো, আটকে গেছিলাম, সিদ্ধার্থ রায় বাঁচালো এমার্জেন্সির সময়, সঞ্জয় গান্ধীর বিরোধিতা করে, গভর্নমেন্টের বিরোধী। আমরা কিন্তু কংগ্রেস করি, ছাত্র পরিষদ করি, সৌগত রায়ের ভাইও অ্যারেস্ট হয়েছিল। তো গৌরকিশোর ঘোষ ছাড়া পেয়েছে, গেছি গৌরদার বাড়িতে, বলে এই শোন 42nd অ্যামেন্ডমেন্ট হচ্ছে, ওটা নিয়ে একটা করতো, আর সব বড় বড় লিডারদের একদম স্ট্রেট প্রশ্ন কর গিয়ে। গৌরদা বলেছে ঠিক আছে। প্রথম প্রফুল্ল সেনের বাড়ি গেছে, একটা এল শেপড ঘর, সেটা হলো ওই কি অশোককৃষ্ণ দত্তের ভাড়া বাড়ি, ছোট, এরকম ছোট। তা ঢুকে বসলাম, আমি আর 2জন প্রেসিডেন্সির ছেলে। তা বললো বলো কী আছে, সব শুনলো, লিখে বললো আমি লিখে দেবো। এবার বলছে এই চা দাও। একজন খুব সফিস্টিকেটেড বয়স্ক মহিলা দেখাশোনা করতেন, মানে পড়াশোনা জানালো। কী হলো, চা আসছে না, কী হলো, এই দেখো। দাঁড়ান স্যার, আমি দাঁড়াবো। কী হলো, চায়ের, বলো বুড়োকে বলুন, এই বুড়োকে বলো চাও নেই চিনিও নেই, বড় বড় বাথরুম বলছে। আমি তখন 2 জুনিয়রকে একজন বললাম যা চার চিনি না বেশি করে নিয়ে আসবি। প্রফুল্ল সেন, কী বদনাম রুটেছিল তার নামে। 2, কাঁকুরগাছিতে সেলুনে, এর আগের ঘটনা, 74-75 তো কংগ্রেস আমলে এখন রংবাজ, আমরা কলেজে পড়ি, দোকানে এই এয়ার কুলারের থাকতো, এয়ার কুলারদের 12 আনা লাগতো, আর আমাদের এমনি কামালে 6 আনা, কিন্তু এয়ার কুলারগুলোকে 12 আনা নিতে হতো এবং রিসিট দিতে হতো। ও লোকটা রিসিট দেবে না, রিসিট আমাদের 6 আনা নিল হয়ে গেল, কিন্তু 6 আনার রেট না, ওর কিন্তু 12 আনা রেট। তো কাটছে, হঠাৎ এই সুড্ডা 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 করছে একজনকে, আর একটা লোক চেঁচিয়ে যাচ্ছে না দেবো না দেবো না। হঠাৎ একদম স্যার আপনি চুপ করুন না, আমি দেখছি। এই তুমি দেবে না, আমি 6 আনা দিতে পারি না। পাশে ফিরে দেখি প্রফুল্ল ঘোষ। আমি বলে এই চুপ কর, সবাইকে চুপ করতে বলে সব চুপ করে গেল। বললাম স্যার আপনি চলে যান, কেন 6 আনা দিয়েছে। এই শোনো ছোকরা, আমি কিন্তু 6 আনা দিতে পারি, তুমি কিন্তু 6 আনা করবে না, তুমি কিন্তু দেবে না আমার হয়ে। না স্যার দেবো না। বললো, এটা জিজ্ঞেস করলো কে? হলো পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার, এ তো চোখে দেখা। আজকে বিমান বোসের সঙ্গে আমার লাগতে পারে, কিন্তু এই লাইফস্টাইলটা, এটা অতুল্য ঘোষেরও দেখেছি। অতুল্য ঘোষ মারা গেছে, তার ছেলে সেক্রেটারি ছিল উড়িষ্যা গভর্নমেন্টে, জেবি পট্টনায়ক এসেছে এই বাড়িতে। তা আমরা গেছি জাস্ট তখন ছাত্র জাস্ট পেরিয়েছি। তো হঠাৎ জেবি পট্টনায়ক এই প্লিজ কাম হিয়ার, অতুল্য ঘোষের ছেলেকে ধরা চুলো পড়া যায়। অতুল্য ঘোষ কে? বলো আমার বাবা স্যার। বলো তুমি আমায় কোনোদিন বলোনি, 5 বছর ধরে 7 বছর ধরে আছো? আমার বাবা পরিচয় দিতে বলো, আর লিখতে নিয়ে ঘোষ। এটা দেখা চোখে এইসব লোককে দেখা, এখন দেখাতে পারবো? এখন গেলেই হলো লাল গাড়ি চাই, 6খানা গাড়ি, পিছনে গাড়ি, এগুলো মিনিস্টারের পরিচয়। কোথায় সেই এটা? বুদ্ধবাবু এখনো টুরুমে থাকে, লাইফস্টাইলটা তো অ্যাট্রাক্ট করছে। ওকে কী গালাগাল না করতাম আমি আর করলাম, নির্বেদ।
কিন্তু এখন তো বলি সবাই মিলে বল না ভাই, অনেস্টি সম্বন্ধে কোনো প্রশ্ন নেই। এই জায়গাটা ছিল। সেই অনেস্টি তো মমতা ব্যানার্জির মধ্যেও আছে। বোধহয় না। আমার ভাইরা যদি চুরি করে, অ্যান্ড ইফ হি লিভস আন্ডার দি সেম, ইফ দে লিভ আন্ডার দি সেম রুফ, তাহলে আমি অনেস্ট নয়, মেন্টালি অনেস্ট না। এগুলো ওই আশ্রমগুলো দেখেছো? আমি এক সাধুকে বলেছি যে বড় আশ্রমের, তাকে 20,000 টাকা একজন আমার মক্কেল দিয়েছে। আমি সাধুকে বললাম, আমাদের হাইকোর্টে এসে দাদা বললাম, আপনি নিলেন কোথা থেকে টাকাটা পেলো জিজ্ঞেস করবেন না? বলে আমার তো কাজ হয়ে গেল, কোথা থেকে টাকা আসছে আমার তো দেখার দরকার। দিস ইজ ডিসঅনেস্টি, দিস ইজ ডিসঅনেস্টি। সুতরাং সেই সেন্সে মমতা ব্যানার্জিকে বলা যাবে না। বাড়িটা কিন্তু তিনি বলেন মাইনে নেন না, বাড়িটা কিন্তু এসি, খাটের তলা দিয়ে এসির নল। আমি বলছি না, নিশ্চয়ই থাকতে পারে। এই যে ওই ব্যাপারটা নেই। শুরুর দিকটা যেটা বলছিলেন যে কংগ্রেসের বেশ কিছু লিডার তারা একত্রিত হয়েছিলেন, এখানে মণিশঙ্কর রায়েরও এসে বলে গেছিলেন। এবার তারা দাবি তুললেন যে লিডারশিপের বদল হোক। এই লিডারশিপের বদলের দাবি তোলাটা কংগ্রেসের গণতন্ত্র অ্যালাউ করছে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা গেল সবাই মিলে ওই এক জায়গাতেই আটকে আছে। হচ্ছে না কেন? কারণ এদের তো লোকাল বেসিসে কোনোদিন রাজনীতি করেনি। মণিশঙ্কর রায়ের কবে আমাদের মতো লোকাল লেভেলে রাজনীতি করেছে? সামনে বেশি কথা বলতে পারেন আমাদের সামনে। এই যে গোলাম নবী আজাদ, ও তো করেইছে, ওকে সোমেন মিত্তির, সঞ্জয় গান্ধী, তারপরে রাজীব গান্ধী এরা করেছে। হয়তো ওখানে মুসলিম বেল্ট আছে, বেশ কিছু আছে, কিন্তু এরা সেইভাবে রাজনীতিরা, এই যে কপিল সিবাল, সে লয়ার, 15 লক্ষ টাকা করে এই মামলা মমতা ব্যানার্জির থেকে নিচ্ছে মামলাগুলোর জন্য। তারপরে ওই কি সিংদেও লয়ার, 15 লক্ষ 20 লক্ষ টাকা করে নিচ্ছে। তাদের অ্যালিজিয়েন্স পার্টির প্রতি না, আছে নাম করে গেছে কেন রাজ্যসভার মেম্বারটা হব। জহর সরকার আমার খুব প্রিয় লোক, দুর্ধর্ষ লেখেন, ওরা ইন্টেলেকচুয়াল খুব কম পাওয়া যাবে। যে মুহূর্তে ওকে তৃণমূলের মেম্বার অফ পার্লামেন্ট করলো, সে মুহূর্তে ওজনটা কমে গেছে জহরদার। আগে যেমন জহর সরকারের গোগ্রাসে গেলাম কি বলছে, এখন আর ও ঠিক আছে একদিকের হয়ে লিখবে, এটা ক্যারি করে। যেভাবে আপনারা মানুষের কাজ করতে চান, তাহলে আজকের এরকম পরিপ্রেক্ষিতে যদি ধরা যায় তৃণমূল আপনাকে আবার বললো যে আপনি চলে আসুন, কি করবেন? বলছে তো না, আমি ছবিটা দেখে নিয়েছি। আমায় মদন মিত্র খুব বন্ধু, একসঙ্গে মদন নির্বেদ আমরা সব, মানে আমি বিএসএনএল সব ওই মাইনে পায় না, ওদের মামলা বিনা পয়সায় করে দিয়েছি, সবাই পেয়েছে মাইনে। সেটা হলো সৌগত রায়ের ইউনিয়ন। তা মদন এই কিবে বিয়ে বলে কথা বলে, কিবে বেটা সৌগত রায় কাছের লোক হয়ে গেল। আমি বলে কী বলছিস বল, আমার গুলো কী হবে, তুই পাঠা। বলে তাহলে আমি তোর বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এলো, তা ওর তো পাগলামো আছে, যাই হোক। বলছে অরুণাব, এটা আমি রিয়ালাইজ করলাম। বললো তুই তো কোনোদিন ক্ষমতা ভোগ করিস নি, তুই বুঝবি না ক্ষমতা চলে গেলে কি অবস্থা দাঁড়ায়। আমি সেটা জানি। যে লোকটা সবচেয়ে কাছের লোক সে চিনতে পারে না, যখন হেরে গেল তখন ও এবারে যে ইলেকশনের আগে, আমি পরে রিয়ালাইজ করলাম মদন কিন্তু খুব এটা নয়, মানে ইয়ার্কি ঠাট্টা করে, ভেরি রিয়ালিস্টিক, মানে রাজনীতি সম্বন্ধে খুব ভালো জানে। বললো তুই এটা বুঝবি না, ক্ষমতায় তাই জন্যই থাকতে হবে আমাকে, আদারওয়াইজ আমার কেউ দেখবে না। কিন্তু যতগুলো জনমুখী প্রকল্প এখানে হয়েছে বলে মমতা ব্যানার্জি দাবি করেন বা যেগুলো করছেন, আমরা সত্যি তো দেখেছি। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা নেওয়ার জন্য বিশাল লাইন, স্বাস্থ্যসাথীর জন্য বিরাট লাইন পড়ে যাচ্ছে। এইগুলো তো স্বাস্থ্যসাথীতে ফেল করবে আলটিমেটলি, টাকা দিতে পারছে না হাসপাতালে। যেটা কুণাল সরকার শুনছিলাম আমি, বলে 100টা ডাক্তারের মধ্যে 15টা ডাক্তার ইজ অ্যাটাচ টু হসপিটাল, মানে রেগুলার ইনকাম আছে, বাদ বাকি কিন্তু ওই ডেইলি আনি ডেইলি খাই, অত রোজগার বেশি করে, ওই টাকাটা দেয়নি। কারো 66 লক্ষ টাকা বাকি, কারো 2 কোটি টাকা বাকি। এটা না দিতে পারলে ফেল করছে, এবং ইচ্ছে করে হাসপাতালগুলো এখন বলে এখানে হয় না চিকিৎসা, এখানে হয় না, সরিয়ে দিচ্ছে। আর লক্ষ্মীর ভাণ্ডার ঠিকই আছে, 500 টাকা করে পাচ্ছে লোকে, কিন্তু এর ইউটিলিটিটা কী হবে আমি জানি না। যেটা ওই এরা বলেছিল, এর নাম কি, ওই অমর্ত্য সেন, তারপর এর নাম কি, ওই আমাদের প্রেসিডেন্সি ছিলেন, নোবেল লরিয়েট হলো ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি, যে লোকালে স্বাভাবিক, আমেরিকায় যেটা সম্ভব ওদের টাকা আছে, ইউরোপের ক্যাশ টাকা আছে, সেটা লোকাল লেভেলে দিয়ে দিল, লোকাল লেভেলে খরচা করলো, ইকোনমি উঠলো।
কিন্তু আমাদের তো সরকারের কাছে ওই টাকাটা নেই। আর আরেকটা হ্যাবিট খারাপ হয়ে গেছে আমাদের, যে আমি সল্টলেকেও দেখেছি, ওই মা ক্যান্টিন, ভদ্র মানে পয়সাওয়ালা বাড়ির লোকও যা 10 টাকায় খাবার আছে নিয়ে আয়। এই যে আরেকটা হলো, ভিক্ষা করে খাওয়াটাও লেবার লাগে, পয়সা দিন পয়সা দিন। কিন্তু মা ক্যান্টিন হলো ভিখারির বাচ্চা করে দিয়েছে। ও কোথার থেকে আসবে জানি না, মা বাপ এনে দেবে খাবো। ওরা মা বাপ ভিখারি, ছেলে আমরা ভিখারির বাচ্চা হয়ে গেছি। কিন্তু এই প্রকল্প চালু করতে তো একটা সাহস লাগে, বিশেষ করে এরকম পর্যায়ে। হ্যাঁ, তো যার যত এইটা কম থাকে তার সাহস বেশি হয়, সাহস বেশি হয়। এই যে আমরা বলি না, আমি ওই মানে এই ব্যাপার আর কি করে দিলাম। মানে আপনারা সবাই এই সমালোচনাগুলো করছেন, মানে আপনারা করেন, সিপিএমও করে, কিন্তু আন্দোলনে নেমে কেউ সেটাকে প্রত্যক্ষভাবে প্রতিহত করার জায়গায় কিন্তু কেউ নেই তো, নেই। আমি ইলেকশনে দেখেছি, স্যার 2000 টাকা দিন। কেন ভাই? সুজিত বোস দিয়ে গেছে, আমি 2 পয়সা দেবো না। আমার এটা নিয়ে পেট চলে না ভাই, রাজনীতি করে পেটটা চলে না। এবার একজন খুব বড় মন্ত্রী, খুব বন্ধু আমার, সে বলেছে যে অরুণাবদা চলছে কেন, রোজগার করে। তার মানে উল্টোটা কি হলো, রাজনীতি যারা করি আমরা, রোজগারটা কম, বা যে স্ট্যান্ডার্ডে থাকি রোজগার নেই। একদম কমন জিনিস। আমি হাইকোর্টের উকিলদের দেখছি 2 বছর রোজগার নেই। প্যানেলে কিভাবে ঢুকবো, সরকারের প্যানেলে? কেন 5,000, 10,000, 20,000 টাকা ক্যাশে দিয়ে মানে মক্কেল নেই। কিন্তু সরকারের মামলা করলে তো পাবো টাকা, 8-9 হাজার টাকা করে পাবো। দিস ইজ দি ওয়ে। আপনার সাথে ধরুন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর দেখা হলো, কি বলবেন? প্রথমত আমি অনেকবার বলেছে দেখা করার, আমি কোনোদিন যাইনি। আমি ভেরি লেজি, আমার পলিটিক্যাল অ্যাম্বিশনই নেই, এইটাই মুশকিল হচ্ছে। মমতা উঠতে পারতো না যদি অ্যাম্বিশন না থাকতো, এটা ঘটনা। ওই অ্যাম্বিশনটা থাকা চাই, এবং অ্যাম্বিশন হলেই জোটটা হবে। রাহুল কিন্তু প্রধানমন্ত্রী হবে না, আর যদি কংগ্রেস যেতে রাহুল কিন্তু প্রধানমন্ত্রী হবে না, অন্য কেউ হবে। এই অ্যাম্বিশনটা একটা ভয়ানক, আমি এটা দেখেছি। সেকেন্ড যে লিডারশিপ ছিল কংগ্রেসের, সেটাই তো শেষ হয়ে গেল। সবাই হয় চলে গেছে, নয় বসে গেছে। দেখা যাক, ক্ষমতা এলে আবার চলে আসবে। আরে লোকের ক্যারেক্টার তো আমি জানি, জমানা এলে চলে আসবে। মানে রাজনীতি মানে এখন আয়ারাম গয়ারামের। আয়ারাম গয়ারাম। আমি বারে বারে বলছি তো যে ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। উইল ডিউরান্ট, খুব বড় ফিলোসফার, তিনি বলেছেন ইনসিকিউরিটি ইজ এ মাদার অফ গ্রিড। কালকে যদি আমার কি খাবো তার যদি সংস্থান না থাকে, আমি আজকে এখন 5,000 টাকা দিলে আমি নিয়ে নেবো, 500 টাকা দিলে কার খাবারের জন্য। রাজনীতিবিদদের এইটা হয়ে গেছে আমাদের। আমি নিজেকে নিয়ে বলছি, সবাইকে নিয়ে বলছি, এটা হয়ে গেছে। ইনসিকিউরিটি এইটা হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।